রাজনীতিতে এমনিতেই মানুষের ভরসা উঠে গেছে, রাজনীতিকদের ওপরও ভরসা নেই মানুষদের। কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যখন রাজনীতিতে আসে তখন বোধহয় ভরসা একটু একটু করে ফিরতে থাকে। আজ আমাদের অতিথি সেরকমই এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যে ছেলেটাকে আমরা অনায়াসে বলে দিতে পারি আমাদের পাশের বাড়ির ছেলে, আমাদের পাড়ার ছেলে, যে ছেলেটার উপর ভরসা রাখা যায়। আমাদের সঙ্গে আজকে আছেন সৃজন ভট্টাচার্য। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, তোমার বিজি স্কেডিউল তার মধ্যে সময় দিয়েছো। সৃজন, আমি প্রথমেই জানতে চাইবো, এই যেটা আমি বললাম রাজনীতির ওপর থেকে ভরসা উঠে যাওয়া, তো এই সূত্র ধরে আমি একটু জানতে চাইবো তোমার কাছে যে আমি আমার সাংবাদিক জীবনে দেখেছি বহুবার, যখন বিভিন্ন সময় ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, তখন সেই ছেলে মেয়েদের যখন ইন্টারভিউ করছি, বেশিরভাগ ছেলেমেয়েরা হয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় রিসার্চ স্কলার, নয় সায়েন্স নিয়ে আমি কিছু একটা করব, এই ধরনের ক্যারিয়ার অপশন বাছে। কেউ কখনো বলে না যে আমি রাজনীতিবিদ হব, আমি দেশের সেবা করব। এই অ্যাসপিরেশনটা কেন নেই জেনারেশনের মধ্যে, কি মনে হয়? একটা এক্সেপশন বোধহয় গত 2-3 বছর 4 বছরের মধ্যে হয়েছিল, তাকে নিয়ে খবরও হয়েছিল, আমার এক্ষুনি মনে পড়ছে না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা একজন ছাত্র। দেখো, খুব সহজ করে বলতে গেলে যে ভালো লোকেরা রাজনীতিতে না এলে রাজনীতিটা খারাপ লোকেদের জায়গা হয়ে যাবে, এবং সেটা ইভেনচুয়ালি সমাজের খুব ভালো করবে না। আমি তুমি যেভাবে বললে কথাটা, আমরা যখন বড় হচ্ছি আমাদের মানে আমি এসএফআই কর্মী হিসেবেও আমাদের মূলত যে দর্শনের সাথে লড়াই করতে করতে বড় হতে হয়েছে সেটা হলো বিরাজনীতির, অরাজনীতির বা আত্মকেন্দ্রিকতার রাজনীতির দর্শন। সেটাও তো একটা নির্দিষ্ট রাজনীতি, যে পাশের লোকটার কথা ভাববো না, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নেব, আমাকে আমার মতো থাকতে দাও, এটাও তো একটা নির্দিষ্ট দর্শন। তো সেটার তো মানে সেটার বিবিধ তার কি বলবো বহিঃপ্রকাশ ঘটেছে। আমি নিশ্চিত তুমি যখন ছোট ছিলে তখনও সিনেমায় ডাকাত সর্দাররা ভিলেন হতো। আমি যখন ছোট, সাধারণভাবে সিনেমায় ভিলেন হতেন একজন রাজনীতিবিদ, একটা বেশ গলায় চেন, হার ইত্যাদি ইত্যাদি পরে নামতেন। আমরা বামফ্রন্টের পশ্চিমবঙ্গে বড় হয়েছিলাম, সেই রাজনীতিবিদদের আমরা সিনেমায় দেখতাম। পরে তৃণমূল আসার পরে দেখলাম ও হরি, সত্যি সত্যি এরকম পলিটিশিয়ান হয় যারা এরকম মোটা সোনার চেন পরে একটা দামি গাড়ি থেকে নামলো, স্পিকার ইত্যাদি, এবং হুমকি দিল, ধমকি দিল। ভারতের অন্যান্য অংশে কিছু ছিল। একটা আমার মনে হয় যে রাজনীতিবিদরা সফট টার্গেট, নরম মাটি আশ্রানো যায়, তাদেরকে চোখের সামনে দেখা যায়। তারা অসংখ্য খারাপ কাজ করেন ঠিকই, তবে রাজনীতিবিদদেরও তো একটা বড় অংশ কোনো না কোনো কোথাও না কোথাও টিকি বাঁধা থাকে, কোনো না কোনো সুতোয় টান, সেই অনুযায়ী নাচেন আর কি। তো পিছনের লোকগুলোকে ততটা সবসময় দেখা যায় না বলে হাতের সামনে যা আমার না পাওয়ার রাগ আছে, যা অপ্রাপ্তি আছে, যা ক্ষোভ আছে, যেটা এই ধরনের একটা ক্লাস ডিভাইডেড সোসাইটিতে খুব স্বাভাবিক, আমার প্রথম রাগটা গিয়ে পড়ে আমার হাতের সামনে যে রাজনীতিবিদ তার উপর। আর দ্বিতীয়ত আমি তোমাকে যেটা বললাম যে এই ডাকাত সর্দার থেকে সিনেমায় রাজনীতিবিদকে ভিলেন করে দেওয়া, এটা খুব সিস্টেমেটিক্যালি বিশেষত পোস্ট 91 নয়া উদারবাদের ভারতে হয়েছে, যে রাজনীতি সমাজ সম্পর্কে যাতে তরুণ প্রজন্ম ইন্টারেস্টেড না হয়, তাদেরকে এটা বারবার মাথায় হ্যামার করা যে রাজনীতিটা খারাপ কাজ। আমার মনে আছে আমরা যখন ছাত্র, আমাদের জেনারেশনটা একদম মানে কি বলবো ঝাঁকিয়ে দিয়েছিল সুদীপ্ত গুপ্তর মৃত্যু। তো সুদীপ্তদা মারা যাওয়ার পর সমাজের বেশ কিছু কর্নার থেকে তো এই কথা এসেছিল যে মারা গেছে দুঃখজনক, কিন্তু ওখানে গেছিল কেন, ছাত্রদের রাজনীতি করার কি দরকার। বড় বড়, আমি নাম করব না, নাম করা খবরের কাগজে পোস্টেরিট বেরিয়েছিল ছাত্র রাজনীতি কত খারাপ। অথচ ছাত্র রাজনীতি না হলে তুমি সুভাষ বসু পেতে না, ক্ষুদিরামও পেতে না, ভগৎ সিংও পেতে না, বা পরবর্তীকালে স্বাধীন ভারতেও। তবে আমার ধারণা এই যে আত্মকেন্দ্রিকতার দর্শন একটা পুশ করার চেষ্টা হয়েছে, ইনজেক্ট করার চেষ্টা হয়েছে, যে আশপাশটা সম্পর্কে ভেবো না, রাজনীতি সম্পর্কে ভেবো না, সমাজ সম্পর্কে ভেবো না, ওগুলো খারাপ লোকেদের কাজ, ওগুলো হতে দাও যা হচ্ছে। সেই ফাঁকে কিছু আমাদের লুটেছে খারাপ লোকেরা, দুষ্টু লোকেরা। এখন
আমার ধারণা আস্তে আস্তে একটা পাল্টা স্রোত শুরু হয়েছে। মানে আমি যে কারণে, তুমি যেখানে প্রশ্নটা করলে, আমি খানিকটা আশাবাদ নিয়েই শেষ করতে চাই। সে তুমি জেনজি বলো বা যেই নামেই ডাকো, তরুণ প্রজন্ম কিন্তু আমাদের এখন অভিজ্ঞতা হলো, তরুণ প্রজন্ম তাদের সেই অ্যাপ্যাথিটা নেই রাজনীতি সম্পর্কে। তারা ওয়েল ইনফর্মড, ইন্টারনেট মোবাইল আসার পর তারা বিভিন্ন রকমের ইনফরমেশনের প্রতি এক্সপোজড, তারা চর্চা করে, আলোচনা করে। এবং রাজনীতিবিদদেরও এখন কিন্তু তরুণ প্রজন্মকে অ্যাজ আ টার্গেট অডিয়েন্স কেটার করার মতো অনেক কিছু করতে হচ্ছে, উইচ ইজ আ রিফ্লেকশন অফ তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি আগ্রহ। এবার এই আগ্রহটাকে আমরা আমাদের দিকে নিয়ে আসতে পারি কিনা সেটা সময় বলবে। তোমার আগ্রহটা কিভাবে শুরু হলো, মানে তোমার অ্যাসপিরেশনটা কি? আমার একটা বামপন্থী পরিবারে বড় হওয়া, আমার হয়তো আমার এখন মনে হয় খানিকটা পিছনে ফিরে তাকালে, যদি বামফ্রন্ট 2011-তেও জিতে যেত, হয়তো রাজনীতিটাই করতাম না, হয়তো অন্য কোনো কাজে চলে যেত। কিন্তু ছোট থেকে যে মূল্যবোধ, যে দর্শন, যে মুখগুলো, যে ভাবনা চিন্তাগুলো নিয়ে বড় হচ্ছি, তো আমাদের বড় হওয়ার অংশ হয়ে গেল। এবং বিশেষত বামপন্থী সিপিএম পরিবারে বড় হওয়ার ফলত যা যা আর কি, একটা সময়ের পরে দেখতে শুরু করলাম যে আরে সেগুলো সব মিথ্যে হয়ে যাচ্ছে, সেগুলো সব আক্রান্ত হচ্ছে। ধরো 2007-08-এর পর থেকে যা নিয়ে বড় হলাম, মানে আমার তখন কত বয়স হবে, 15, 16, 17 whatever যাই হবে, যা নিয়ে বড় হলাম সেগুলো সব আক্রান্ত হচ্ছে। সেই সময় 11 সালে যখন বামফ্রন্ট চলে গেল, একটা খুব মনের মধ্যে, তখন সবে স্কুল পাশ করে কলেজে গেছি বা বোধহয় স্কুলের শেষ বছর, তখন এইটা একটা মনে হওয়া ছিল যে খারাপ সময় এটার সাথে যুক্ত হতে হবে, খারাপ সময়ে পতাকা ধরার লোক হতে হবে। এবং তারপরে আমি যেটা তোমায় বললাম, 13 সালে যেদিন সুদীপ্তদা মারা যায়, সেইটা আমাকে, আমার মতো আমার প্রজন্মের অসংখ্য ছেলেমেয়েকে তুমি যদি জিজ্ঞাসা করো, তারা এখন সব ছাত্র যুব আন্দোলনের নেতা, তারা প্রত্যেকে তোমাকে এই কমন কথাটা বলবে যে সুদীপ্ত গুপ্তর মৃত্যুটা আমাদের জেদ বাড়িয়ে দিয়েছিল, যে একটা চলে গেল তাহলে আমরা সেই শূন্যস্থান পূর্ণ করবো আর কি, আমরা এই কাজেই থাকবো। তারপরে অ্যাজ অ্যান্ড ওয়েন কাজ আস্তে 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 জড়িয়ে যাওয়া, যুক্ত হয়ে যাওয়া। তোমার কখনো এরকম মানে এরকম বিষয়ের মুখোমুখি তুমি হয়েছো যে সাধারণত লোকে বলে বামপন্থীদের সম্পর্কে যেটা বলে যে বামপন্থীরা তো দেশের থেকেও দেশের বাইরের বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত, তারা চীন, রাশিয়া, চিলি এইসব নিয়ে বেশি কথা বলে, বামপন্থীরা এই দেশের নয়, বামপন্থীরা আমাদের কথা ভাববে না, এরকম বিষয়ের মুখোমুখি নিশ্চয়ই তোমাকে হতে হয়েছে। এই দূরত্বটা কেন তৈরি হয়, মানে মানুষের কাছে পৌঁছানোটা, মানে সহজে পৌঁছানোটা কতটা সহজ বা কতটা কঠিন? আমি এটা দুভাবে দেখব। এক হচ্ছে সেলফ ক্রিটিক্যালি দেখব, যে আমাদের কথা বলা, আমাদের বক্তৃতা, আমাদের মানুষের সাথে ইন্টারাকশন ইত্যাদির মধ্যে সাধারণ মানুষের সাথে রিলেট করিয়ে যদি আমরা সমস্যাগুলোকে, আমি তোমায় খুব সহজ উদাহরণ দিই, দেশ বিদেশ বিরাট যেতে হবে না। ধরো আমি ছাত্র আন্দোলনের কর্মী, আমরা দীর্ঘদিন জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছি, এই যে গত 5 বছর মোদির জমানায় যা এসেছে। এখন এই আমরা যেখানে কথা বলছি তার বাইরে রাস্তা দিয়ে যে মানুষ হেঁটে যাচ্ছেন, তুমি যদি চট করে জিজ্ঞাসা করো জাতীয় শিক্ষানীতি কি, ওন্ট রিং আ বেল, ন্যাচারালি খায় না, মাথায় দেয়। সুতরাং আমি যদি শুধু জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছি বলে যাই, তাহলে সেটা আসলে মাথার ওপর দিয়ে চলে যাওয়াই স্বাভাবিক। শুনলো, দেখলো, আচ্ছা ঠিক আছে কিছু একটা আছে, কিন্তু ঠিক কেন হলো না, আমাকে এটা রিলেট করে বলতে হবে যে তোমার পাড়ার স্কুলটা বন্ধ হচ্ছে, তার কারণ দিল্লিতে যারা বসে আছে তাদের অমুক অমুক পলিসির সমস্যা, বা ওই যে হোস্টেলগুলো বন্ধ হয়ে গেল, এই যে টিচার রিক্রুটমেন্টে গন্ডগোল হলো। এটা আমাদের পুরনো নেতাদের এটা একটা দক্ষতা ছিল, অনেক ক্ষেত্রে সময়ের সাথে কোথাও এই দক্ষতায় মরচে ধরেছে। আবার এটাও খানিকটা হয়েছে যে এই যে সোসাইটিটা খুব দ্রুত গত 20-30 বছরে পাল্টেছে, সেটার সাথে তাল মিলিয়ে কোন ইস্যুগুলোকে অ্যাড্রেস করব, কোন কথাটা কিভাবে বললে চট করে বাজবে, মনে বাজবে, কানে বাজবে। এটা তো ঠিক যে এমনকি আমরাও যখন বড় হচ্ছিলাম, বাংলা ব্যান্ডের গান, ধরো কথার কথা আমি বলছি, একটু শুনলে একটু ঠিক নাকশিট কোনো না হলেও খানিকটা ডিফেন্সিভ হতেন অনেকেই,
যে যে ওটা ঠিক কিরকম ব্যাপার জানি, অপসংস্কৃতি অবধি হয়তো বলতেন না, গানই নয় ওটা, কি জানি একটা ব্যাপার। সুতরাং বামপন্থী আন্দোলনে বাংলা ব্যান্ডের ধাঁচের গান ব্যবহার করা যায়, জনপ্রিয় হওয়া যায়, সেই গান নিয়ে পৌঁছানো যায়, এটা ন্যাচারালি, এটাও যে আমি খুব দোষ দিয়ে বলছি তা না, এটা একটা জেনারেশন তার মতো করে বুঝে বড় হয়েছে, তার কাছে তার অ্যাডাপ্টেবিলিটি তার ন্যাচারালি খানিকটা কম থাকবে। তো সুতরাং এই যে বিশ্ব চরাচরে যা ঘটিয়া চলিতেছে সেগুলোর সাথে আমার এখানকার সমস্যাকে লিঙ্ক করে মানুষের কাছে নিয়ে যাওয়াটা আমাদের কোথাও খান্তি থেকে যায় কখনো, আমি এটা অস্বীকার করব না। আবার অন দি আদার হ্যান্ড, ইন্দিরা গান্ধীকে যারা এশিয়ার মুক্তিসূর্য বলতেন, তারা তো শুধু ভারতের মুক্তিসূর্য বা বালিগঞ্জের মুক্তিসূর্য বা শ্যামবাজারের মুক্তিসূর্য বলতেন না, তারাও তো জানালাটা বড় করে দিতেন। যে ভদ্রলোক আমাদেরকে দেশদ্রোহী, বিদেশি, এর দালাল বলে আলটিমেটলি আপকি বা ট্রাম্প সরকার বলতে চলে গেলেন, দেশ বিদেশে ঘুরে বেড়াতে লাগলেন, তিনি তো আসলে নিজেকে পরিচিত করতে চাইছেন আমি বিশ্বগুরু বলে। সুতরাং এটার মধ্যে খানিকটা প্রচারও আছে, এটার মধ্যে প্রচার খানিকটা নেই এ কথা আমি বলতে পারি না। প্রথম আমি কয়েকদিন আগে চন্দ্রিল ভট্টাচার্য সম্ভবত একটা তিনি কোথাও একটা বলছিলেন, শুনছিলাম যে ইরাকে শিশুরা খেতে পাচ্ছে না, সেই নিয়ে শ্যামবাজারে বামফ্রন্ট মানববন্ধন করছে। অনেক লোক গাল দিত, ইরাকে খেতে পাচ্ছে না বলে আমায় এখানে ট্রাফিক জ্যামে পড়তে হলো। কিন্তু আসলে আমাদের বড় হওয়ার সময়টা এখন বুঝি, ওই যে সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে হেঁটেছি কম বয়সে, খুব না বুঝেই হেঁটেছি, ওই যে প্যালেস্তাইন বা ওই যে আবু ঘ্রাইবের জেল, ইরাক যুদ্ধ চলাকালীন কি ভয়ানক অমানবিকতার ছবি তখন আসতো, তোমার মনে থাকবে। বা আমাদের আগের প্রজন্ম যখন ভিয়েতনামের কথা শুনেছে, জেগেছে, তার সাথে সাথে এটার একটা কিউমুলেটিভ ইম্প্যাক্ট কিন্তু আজকে যখন মানুষ হিসেবে বড় হয়েছি, একটা বিশ্বদৃষ্টি হয়েছে, আমি এভাবে বলবো। রবীন্দ্রনাথের কথা ধার করলে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়িয়ে বুকের মাঝে বিশ্বলোকের যে সাড়া পেয়েছি, তার পিছনে কিন্তু ওই বিশ্ববিখ্যাটা তৈরি করার পিছনে কিন্তু বাম আন্দোলনের একটা ভূমিকা ছিল। আমি কুয়োর ব্যাং হতে পারি না, চাইলেও পারি না। যে বিজেপির ছেলেরা এগুলো এসে বলে যে তোমরা খালি চীনের কথা, রাশিয়ার কথা বলো, আমার তো তাকে বলতে জিজ্ঞাসা করা আছে, নিউটন তো ভারতের লোক না, তা তুমি উড়ে যাচ্ছ না কেন? তুমি তো মাটির সাথে লেগে আছো। থমাস আলভা এডিসন তো ভারতের লোক না, তা তুমি তোমার ঘরে আলো জ্বলছে কেন? আলেকজান্ডার গ্রাহাম বেল তো ভারতের লোক না, তুমি ফোন ব্যবহার করো কেন? এগুলো তো ননসেন্স। এই বলে আসলে, এবং আমি কাল পরশুই ইন্টারনেটে দেখছিলাম, নরেন্দ্র মোদী সর্বশেষ যে বড় প্রোগ্রামটিতে গিয়েছেন, কোনো একটি ইভেন্ট অ্যাটেন্ড করেছেন, আপাদমস্তক যা পড়ে আছেন সব বিদেশের, অথচ আমাদেরকে বলে যাবেন যে এই করো, ওই করো, তাই করো, বাইরে। এই বাইরের কথা ভেবোনাটা যারা বলে, তারা আসলে ওই আগের প্রশ্নটা তুমি যেটা করলে, তারাই আসলে বলে রাজনীতি নিয়ে ভেবো না, তারাই আসলে বলে শুধু নিজেরটা ভাবো। পাশের ছেলেটা মেয়েটা ক্লাস নোট পেলো কিনা দেখো না, পাশের ঘরের মানুষটা সে চাকরি পেলো কিনা দেখো না, খালি নিজেরটুকু নিয়ে ভাবো। এবং নিজেরটুকু নিয়ে ভাবতে ভাঙতে আলটিমেটলি কানাগলিতে গিয়ে ল্যান্ড করা ছাড়া আর সাধারণ মানুষের উপায় থাকে না। সেই পরিণতিতে ঠেলতে চায় বলে আমাদের জানালাগুলো বন্ধ করতে চায়। সো আই এম ভেরি প্রাউড যে আমি এমন একটি রাজনীতির সাথে আছি, যে রাজনীতি আমাকে আমার ক্ষুদ্র গণ্ডির বাইরের কথাও ভাবতে শিখিয়েছে। সৃজন, তোমার কথা সূত্র ধরে বলছি, তুমি যেটা বললে যে জাতীয় শিক্ষানীতি, সেটা বোঝাতে আমাদেরকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটার দিকেও নজর দিতে হবে, বা ওই দুটোকে রিলেট করে, মানে কারণ সবই তো সম্পৃক্ত। এই যে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে, এই যে একটা ভয়ঙ্কর সমস্যা শিক্ষক নিয়ে, এগুলো নিয়ে তোমরা কি করছো? মানে কোথায় সে অ্যাগ্রেসিভনেস? বিরোধী হিসেবে মানুষ একটু তো অ্যাগ্রেসিভনেস দেখতে চায়, সেই অ্যাগ্রেসিভনেস কোথায়? আচ্ছা ঠিক আছে, এটাও আমি সেলফ ক্রিটিক্যালি নিলাম। এই কথাটা যদি কেউ কখনো বলে যে তোমরা আরেকটু অ্যাগ্রেসিভ হও, আমি বিরোধী রাজনীতি করি, আমার তো এটাকে পরামর্শ হিসেবেই ধরা উচিত। তবে একটা কি বলছি আমি, ধরো মানে সাধারণত আমাদেরকে কিভাবে বলা হয় কথাটা, আজকে মমতা ব্যানার্জি বিরোধী হলে দেখিয়ে দিতেন এই এত রকম ইস্যু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে যে অসততার সুযোগ নিতেন, আমি খুব যতটা পারা যায় আমি তার সম্মান রেখেই আমি বলার চেষ্টা করছি, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না।
যিনি ধর্ষিতা হননি তাকে ধর্ষিতা সাজিয়ে আমি একটা আন্দোলন করতে বসে যাব। আমি অনশন করব, কিন্তু আসলে আমার ত্রিপলের পিছনে চকোলেট স্যান্ডউইচ সব থাকবে। অনশনের শেষে দেখা যাবে আমার ওজন বেড়ে গেছে। এই বিরোধিতাটা আমাদের পক্ষে সবটা সম্ভব নয়। এক। দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও আমার ধারণা, উইথ অল ডিউ ক্রেডিট দ্যাট গোজ টু হার, তিনি পুরুষতান্ত্রিক সমাজে যেভাবে উঠে এসেছেন দীর্ঘ লড়াইয়ের মধ্যে তার রাজনীতিতে, কিন্তু এটা সবসময় মাথায় রাখা দরকার অদিতিদি, যে বামফ্রন্টের বিরোধীদের পিছনে যে পরিমাণ মিডিয়া সাপোর্ট, যে পরিমাণ আনুষঙ্গিক তারা যে সিম্প্যাথি ইত্যাদি পেতেন, বামপন্থীরা সরকারে থাকাকালীনও সেটা খুব একটা পাননি। আর সরকার থেকে চলে যাওয়ার পর আমাদের রাজ্যে বামপন্থীরা, মানে আমি খুব এক এক সময় নিজেদের খুব মন খারাপ হতো, অন্তত মাঝখানে 5-7টা বছর গেছে আমরা 500 লোক নিয়ে মিছিল করলাম, আর বিজেপি 20টা লোক নিয়ে রাস্তায় লাফালো। ব্রেকিং নিউজ বলে 3 ঘন্টা বিজেপির খবরটা চললো। একই ইস্যুতে ধরো তৃণমূল কিছু একটা করেছে, আমাদের 500 লোক নিয়ে করা মিছিলটা 15 সেকেন্ড কোনো মতে, তাও সন্ধ্যাবেলায় নয়, তাও প্রাইম টাইমে নয়, দুপুরবেলা একটুখানি লাইভ দেখিয়ে ছেড়ে দেওয়া হবে। তোমার মতো যারা সংবাদ মাধ্যমে কাজ করেন বিভিন্ন, তারা অনেক সময় দুঃখ করে বলেছেন যে এগুলো কেটে দেওয়া হয়, পরে টেবিলে ফেলে বলে দেওয়া হয় যে এটা চ্যানেল পলিসি, এদের বেশি দেখানোর দরকার নেই। সুতরাং এটা তুমি আমার থেকে বেটার জানবে যে এটা কিভাবে কিভাবে পশ্চিমবঙ্গের মিডিয়া, মোদি আসার পর ভারতের মিডিয়াও কীরকম তার হেভিলি বায়াসড আর কি তারা। সুতরাং এইটা একটা তো ঠিক যে আমাদের লড়াইয়ের কথা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটা আছে। বন্যা টুডু হুগলিতে যখন লড়াই করে, পুলিশ প্রশাসনের সাথে লড়াই করে ক্ষেত মজুরদের, আদিবাসী মহিলাদের জমি কেড়ে নিচ্ছে, তাদের জমি দখল করে নেওয়া হয়েছিল, সেই জমিতে লাল ঝান্ডা পুঁতে কেড়ে নিচ্ছে। তুমি আমাকে বলো তো, গত 2 বছরে এই ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটেছে। কবে বন্যা টুডু ব্রিগেডে ভাষণ দেবে, তবে বন্যা টুডুকে খানিকটা চেনবে, সেই দিন খানিকক্ষণের জন্য টিভি তাকে দেখা। কিন্তু মিডিয়াই কি একমাত্র মাধ্যম মানুষের কাছে তোমাদের লড়াইটা পৌঁছে দেওয়ার? আগে তো মিডিয়ার এরকম রমরমা ছিল না, তাহলে মানুষের কাছে পৌঁছতো কি করে? আগে মিডিয়ার এত রমরমা ছিল না বলেই আগে 40 মানে ধরো 10 কিলোমিটার দূর থেকে গ্রামে লোকে হেঁটে আসছে জ্যোতি বসুর বক্তৃতা শুনতে, অমুক গ্রামে অমুক পাড়ায় জ্যোতিবাবু বক্তৃতা দিতে আসবেন, চলো সবাই মিলে। এখন সেটার খুব প্রয়োজন নেই, এটাও তো একটা চেঞ্জ। এখন আমি আমার ফেসবুক লাইভ অন করলে, এই ধরো তোমার আমার আলোচনাটা যখন হবে, টেলিকাস্ট হবে, আহমেদাবাদে বসে কেউ একজন শুনবেন এটা। তো সুতরাং মিডিয়া অনেক তথ্যকে অনেক সহজলভ্য করে দিয়েছে মানুষের কাছে, এবং সেই তথ্য যারা দিচ্ছেন তারা যদি বায়াসড হন, আমি দোষ দেওয়ার আমি শুরুই করলাম এই কারণে যে আমাদের সেলফ ক্রিটিক্যালি আমাদের সাংগঠনিক ব্যর্থতা এগুলো আছে, কিন্তু এইটা একটা বড় ফ্যাক্টর যে আমার কথা মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রশ্নে আমরা খুব লেভেল প্লেইং ফিল্ড পাই। দ্বিতীয়ত আমাদের সাংগঠনিক দুর্বলতা, ঠিক তো খুব খোলা মনে না বলার কিছু নেই, 34 বছর সরকার চালিয়ে আমাদের একটা প্রজন্ম খানিকটা ক্লান্ত হয়ে গিয়েছে, এবং সেই ক্লান্তি কাটিয়ে আবার একটা তরুণ প্রজন্মকে মোটিভেট করে সামনে নিয়ে আসা, ব্যারিকেড ঝাঁকানোর মতো করে, মানে ডেপুটেশন থেকে জেলখানা অবধি যাওয়ার প্রক্রিয়াটায় আমাদের খানিকটা যেতে হয়েছে, তার সময় আমাদের খানিকটা লেগেছে। আমি এইটুকু তোমাকে কেবল বলতে পারি যে এগুলো কিন্তু হচ্ছে একদমই, মানে আমি খুব ডিফেন্সিভ না হয়ে আমি তোমাকে বলছি যে আমাদের প্রজন্মে তুমি এমন কাউকে পাবে না যে পুলিশের লাঠি খায়নি, তৃণমূলের সাথে মারপিটে যায়নি, খুব একটা সুখের পায়রা হয়ে খালি ওপর থেকে এসে বক্তৃতা দিয়ে করেছে। একটা রাস্তায় থাকার প্রক্রিয়ার মধ্যে অন্তত আমরা রেগুলারলি আছি। এবং আমি তোমায় বলতে পারি, তৃণমূল আমলে বিমানদা একাধিকবার আক্রান্ত হয়েছে, সেলিমদা আক্রান্ত হয়েছেন, সূর্যদার মিছিলে তৃণমূল আক্রমণ করেছে, সুজনদা আক্রান্ত হয়েছেন, রামচন্দ্র ডোমের মাথা ফেটেছে। আমি আমার পার্টির সর্বোচ্চ নেতাদের কথা বলছি, আর আমরা যাদের কম বয়সী তোমরা চেনো তাদেরকে ছেড়েই দাও। তুমি আমার বিজেপির একটা লোক দেখাতে পারবে না, নওশাদ একটা এক্সেপশন, তাছাড়া যে মীনাক্ষীর মতো বা মধুজাদিদের মতো তৃণমূল আমলে একটা বড় সময় জেল খেটে এসেছে। তো এই লড়াই আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে আমরা একদম নেই তা নয়। আমাদের দুর্বলতাটা হচ্ছে যে আমরা আড় ভেঙে যতটা বেশি মানুষকে নিয়ে রাস্তায় নামার কথা, যত বেশি সম্ভব পাবলিক সিম্প্যাথি গ্যাদার করে রাস্তায় নামার কথা, সেটা অনেকদিন পারিনি। সেটা একটা গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে মানে তো এখন অবধি কি ওই 34 বছর শাসন করার যে সুখের আড়মোড়া সেইটা ভাঙা হয়নি বলছো? এটা আমি ইনিশিয়ালি বলছিলাম, আচ্ছা, যে ওই আড়মোড়াটা ভাঙতে কিছুদিন সময় লেগেছে। এখন অ্যাট দ্য ম্যাক্স যেটা আছে,
যে একটা ব্যাগেজ তো আছে। 34 বছরের ভালোটা যেমন আছে, 34 বছরের খারাপটাও আছে, স্মৃতিতেও খানিকটা আছে। সুতরাং তুমি যখন পাড়ায় মানুষের কাছে যাচ্ছ, গ্রামে যাচ্ছ, শহরে লোক জোটাতে যাচ্ছ, তখন তার মধ্যে থেকে কিছু লোকের কিছু পুরনো খারাপ জিনিসও মনে পড়ছে। সেটাকে অতিক্রম করে আজকের মতো করে নিজেদেরকে প্রেজেন্ট করা, আজকের কথাগুলো তুলে ধরা এবং গ্রহণযোগ্যভাবে তুলে ধরা, সেই প্রক্রিয়াটার মধ্যে একদম না থাকলে কিন্তু অদিতিদি এই ইনসাফ যাত্রাটা আমরা করতে পারতাম না। শুধু তরুণ প্রজন্মের ডাকে এত বড় ব্রিগেড হতো না। এই যে আমাদের মিটিং মিছিলগুলোতে অনেকে ব্যঙ্গ করে বলেন যে তোমাদের ভিড় হয়, ভোট হয় না। আমার তো এক সময় জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে যাদের এত এত ভোট হয় তাদের এই ভিড়টুকু হয় না কেন? এই যে একটা দল 15 বছর ধরে হারছে, শেষ 7-8 বছর, শেষ 5-6 বছর শূন্য ইলেকটোরাল নিরিখে, অথচ সেই দলের কোর বেসটার ভিড়টা কমছে না মিটিং মিছিলে, এটাকে আমি ইতিবাচকভাবে দেখব কি দেখব না? সুতরাং এই পজিটিভটা নিয়ে আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের কোরটা রেডি আছে, যেটা ওই তুমি যেটা বললে যে আড়মোড়াটা ভাঙতে কিছুদিন সময় লেগেছে, এখন আমাদের পেরিফেরিতে যত বেশি মানুষকে জোটাতে পারি সেই প্রক্রিয়াটার মধ্যে যেতে হবে। আমার ধারণা এই 26-এর নির্বাচনে তার কিছু সুফল আমরা পাবো, সেই প্রক্রিয়াটায় আমরা আছি, এইটুকু আমি তোমায় আশ্বস্ত করতে পারি। তাই মানে শূন্য থেকে সেটা মহাশূন্য হবে না আমার মনে হয়। আচ্ছা, মানে ধরো আমি তোমাকে বলছি, এই যে তুমি বললে যে এত লোক হচ্ছে, কিন্তু অনেকেই বলছে ভোটে সেই রিফ্লেকশনটা হচ্ছে না, তো আমরা উল্টো বলতে পারি। তোমরা বরং উল্টো না বলে এইটা কি কখনো নিজেদের মধ্যে মানে অ্যানালিসিস করেছো, বিশ্লেষণ করেছো, বা এর কোনো উত্তর পেয়েছো যে কেন ভোটে এর প্রতিফলন আমরা দেখছি না? হ্যাঁ, সে তো বটেই, মানে নিডলেস টু সে, যে কোনো রাজনৈতিক দলই যদি পরপর হারতে থাকে সে তো করবেই সে অ্যানালিসিস, জেতার সময়ও করা উচিত। আমাদের সাথে যে গরিব মানুষ ছিলেন, একদম এক কথায় বটম লাইন হচ্ছে সেই গরিব মানুষ সিপিআইএম এর কাছ থেকে বেশ খানিকটা সরে গিয়েছে। এটা লুকোনোর কোনো জায়গা নেই, শুরুটা করতে হবে এখান থেকে। এবার এই গরিব মানুষকে ফেরানোর প্রক্রিয়াটা, এই গরিব মানুষের মানে এই গরিব মানুষ কি সমসত্ব, হোমোজেনাস? না, এই গরিব মানুষের মধ্যে কাস্ট আছে, জেন্ডার আছে, ক্লাস তো অবশ্যই, মানে আমি তো ক্লাসের কথাই বলছি, কিন্তু তার মধ্যেও পরিচিতির প্রশ্নে অনেক রকম তারতম্য আছে, যে পরিচিতিগুলোর নিরিখে আরও বাড়তি নিপীড়নের সামনে তাদের পড়তে হয়, আরও বাড়তি 5 রকম। একজন ধরো মানে তুমি একজন মহিলা, তুমি রাস্তায় বেরিয়ে অন আ ভেরি গুড ডে যেগুলো ফেস করো সেগুলো আমি কোনোদিন বুঝতেই পারবো না, কারণ আমি পুরুষ। আবার গ্রামে থাকা একজন দলিত মহিলা, তিনি তোমার সাথে আরও 3টে বাড়তি লেয়ার অফ শোষণের মুখে তাকে পড়তে হয়, ডিসক্রিমিনেশনের মুখে। তো সুতরাং এইগুলোকে লোকেট করা, অ্যাড্রেস করা এবং একটা মানে কি বলবো, একটা সাধারণ গোল গোল কথা বলে ছেড়ে না দেওয়া, আমরা অমুক করব তমুক করব বলে না করে এই মাইক্রো ইঞ্জিনিয়ারিং করতে শেখা, এটা আমাদের খুব প্রয়োজন হতো ইন দ্য সেন্স আমরা যেভাবে এত বছর আমরা সমাজটাকে দেখতাম শ্রেণীতে বিভক্ত ইত্যাদি ইত্যাদি, এই দক্ষিণপন্থার উত্থানের সাথে সাথে, উগ্র দক্ষিণপন্থার উত্থানের সাথে সাথে ক্লাস আইডেন্টিটিটাকে রিপ্লেস করার জন্য অন্য 5 রকম আইডেন্টিটিকে সামনে নিয়ে আসা, এবং সেই সামনে নিয়ে আসাটা কিন্তু আমি বলছি না যে খুব উন্নয়নের জন্য হয়েছে। মানে আইডেন্টিটি পলিটিক্সের উদ্ভবটা যারা বিরাট গবেষণা করে করলেন, তারা খুব দলিতদের উন্নতি হোক তার জন্য করলেন তা নয়। তারা দেখলেন যে এইটা একটা জায়গা যেটা দিয়ে ক্লাসকে রিপ্লেস করা যেতে পারে। এর উপরে দাঁড়িয়ে এবার রাজনীতি হোক, ঝগড়াঝাটি হোক, হিন্দু মুসলমান হোক, বাঙালি অবাঙালি হোক, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হোক, ঘটি বাঙাল হোক, যা পারে হোক। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এই যে ডিটেলগুলো সমাজের মধ্যে, এগুলোকে লোকেট করা, এই অনুযায়ী ইস্যু বাছা, প্রতিটি সেক্টরের নিজস্ব দাবি দাওয়া বাছা এবং সেইটাকে ভয়েস করা, যে কারণে আমি তো আর সব তোমায় ক্যামেরার সামনে বলবো না, কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যে আমরা আছি, এই মাইক্রো টার্গেটিংয়ের প্রক্রিয়াটার মধ্যে। আর 2 হচ্ছে যে এটাও ঠিক, তুমি দীর্ঘদিনের সাংবাদিক, আমি আমার কথা বলবো না, আমি শুভেন্দু অধিকারীকে কোট করব। এখন তো বিজেপির নেতা, তৃণমূলের নেতা ছিলেন। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমি মিডিয়ায় পড়েছিলাম, শখেদে বলছেন যে সিপিএম বিরোধীদের রাজনীতি করার স্পেস দিত, তৃণমূল আমলে বিরোধীদের রাজনীতি করার স্পেস থাকে।
তিনি যখন তৃণমূল নেতা ছিলেন তিনিও তাই করতেন, বা তিনি এখন বিজেপির নেতা হয় তার যেটুকু পকেট আছে তিনিও সেটাই করেন। আমার শুভেন্দুবাবুকে সার্টিফিকেট দেওয়ার কিছু নেই। কিন্তু এই যে একটা ওয়ার্ডও ছাড়বো না, একটা পঞ্চায়েতও ছাড়বো না, খুব খারাপ সিপিএম সম্পর্কেও অভিযোগ ছিল কি যে এলসিএস সালিশি করে, দাদাগিরি, একটা পলিটিক্যাল ডমিনেশন। কিন্তু রাজনীতিকে এইভাবে রুজি রুটির সাথে জুড়ে ফেলা, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা, পাড়ার একটা লোক, এলাকার একটা গরিব মানুষ, তার রুজি রুটিটাকে তৃণমূল করার সাথে যুক্ত করে দেওয়া, এইটা বামফ্রন্টের খুব খারাপ যে বামফ্রন্টের লোকটা ছিল সেও এই কাজটা এইভাবে করতো না। সুতরাং এইটার একটা কিন্তু এফেক্ট আছে। অনেকে অনেক সময় আমাদের বলেন এই যে বিপুল টাকার অনুপ্রবেশ রাজনীতিতে, এটা তো আমরা ছোট থেকে দেখিনি। এটা তো সত্যি বামফ্রন্ট বনাম কংগ্রেস যখন পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল, বা বামফ্রন্ট বনাম তৃণমূলও যখন প্রথম দিকটা, এটা তো হতো না। এই যে তৃণমূল ঢোকার পরে বিপুল টাকা ঢুকলো, তারপরে বিজেপি একেবারে গোটা সমাজটাকে করাপ্ট করে দেওয়ার একটা প্রক্রিয়া চালু হলো। এইটা আমরা এটা ঠিক কিভাবে কমব্যাট করব এটা বুঝতে আমাদের খানিকটা সময় লেগেছে। এটা একটা বড় কারণ। ডিকোড করতে পেরেছো? রুজি রুটির লড়াই ছাড়া উপায় নেই। ডিকোড করতে পেরেছি, সেই প্রক্রিয়ার মধ্যে আছি। কিছু লোক পাচ্ছে, যেমন অনেক লোক পাচ্ছে না। তো কারুর থেকে কেড়েই তো একটা ভাইপো তৈরি হচ্ছে, বা একটা অনুব্রত তৈরি হচ্ছে, বা একটা পার্থ চ্যাটার্জির ঘরে ফ্ল্যাটে যে টাকাটা ঢুকলো সেটা তো কারুর না কারুর টাকা। তাহলে সেই লোকগুলোকে এককাট্টা করতে হবে। এই প্রক্রিয়াটার মধ্যে আমরা আছি। কিন্তু তৃণমূল আমলে গণতান্ত্রিক পরিসর একদম কমে যাওয়া, এইটা একটা বড় ফ্যাক্টর। আর 3 নম্বর যেটা আমি এইটা বলে প্রশ্নটা এই জায়গাটা বলে শেষ করবো, এই ফ্যাক্টরটা বলে, অনেকে এটাও জিজ্ঞাসা করেন তো যে বিজেপি ঢুকে যাওয়াটা আমাদের একটা ধাক্কা দিয়েছে। এটাও আমরা ডিকোড করতে পেরেছি। আমি দুঃখের কথা খালি তোমার কাছে বলছি তা না, কিন্তু বিশ্লেষণ তো করতে হবে। ধরো সিপিএম যখন চলে যাচ্ছে পশ্চিমবাংলার চায়ের দোকানগুলোতে, রাজনীতির বিষয় ছিল, আলোচনার চর্চার বিষয় ছিল যে কৃষি ভালো না শিল্প ভালো। সিপিএম সম্পর্কে অভিযোগগুলো কী ছিল? যে ইংরেজি তুলে দিয়েছে, কম্পিউটার ঢুকতে দেয়নি, এই সিটুর ইউনিয়ন ইত্যাদি ইত্যাদি। সিপিএম পাকিস্তানপন্থীদের পার্টি, তাই সিপিএমকে ভোট দেবো না, এই কথাটা তো আমরা ছোটবেলা কোনোদিন শুনিনি। সিপিএম মোল্লা তোষণ করে তাই সিপিএমকে ভোট দেবো না, এই কথাটা তো কোনোদিন শুনিনি। এই যে বিজেপি আসার পরে পশ্চিমবাংলার রাজনীতির বিষয়বস্তু পাল্টে গেল, এবং এতে তৃণমূল উপকৃত হলো। তৃণমূল এটাকে ইনভাইট করলো, শুধু নয়, তৃণমূল এই চাষ জমি ব্রিডিং গ্রাউন্ড তৈরি করে দিল যে তুমি এগুলোই করো, তুমি মন্দির মসজিদ করো, আমি তার জন্য তোমার ক্ষেত্র তৈরি করে দিচ্ছি। ইনিশিয়াল বছরগুলোতে সিপিএমের লোকগুলোকে মারধর করে ঘরে ঢুকিয়ে দিচ্ছি, এসো তুমি বিজেপি, তোমায় আমি ডেকে আনলাম, খাল কেটে কুমির আনলাম, তুমি এবার যত পারো নিজের বিষধর রাজনীতিকে ছড়াও। এই যে একটা অংশের মানুষের মাথায় এইগুলো ঢুকিয়ে দিতে খানিকটা পেরেছে, আমাদের এটা খানিকটা ধৈর্য ধরতে হয়েছে। আমি কি কোনোদিন, যেদিন সিপিএম প্রথম শূন্য হলো, আমার কি মন খারাপ হয়নি? বিলক্ষণ মন খারাপ হয়েছিল, না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু এই ধৈর্যটা কখনো কখনো রাজনীতিতে ধরতে হয়। আমাকে একবার, আমি নাম করবো না, এক প্রবীণ বিজেপি নেতা আমাকে একবার বলেছিলেন, তখন সবে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন এবং পশ্চিমবঙ্গে, তিনি খুব উৎফুল্ল হয়ে আমাকে বলেছিলেন যে এইবারে আমরা তোমাদের বাঙ্গাল ধরব, হিন্দি বলয়ের নেতা। আমি বলেছিলাম যে কি করে ধরবেন? তখন বলেছিলেন যে এই যে জ্যোতি বসুর মতো একজন সর্বজন গ্রাহ্য নেতা, এবং সব মিলিয়ে তোমরা বামপন্থীরা যে ইকোসিস্টেমটা তৈরি করেছিলে, তাতে করে রাজনীতির বিষয় ছিল রুজি রুটির সমস্যা, রাজনীতির বিষয় ছিল কৃষি, ক্ষেত খামার, কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো। আমরা রাজনীতি বলতে যে বিষয়গুলোকে ধরানোর চেষ্টা করি পাবলিক সাইকিতে, সেগুলো আমরা ঢোকানোর এতদিন কোনো সুযোগই পাই। এই যে আমার মনে আছে, আমাকে বলেছিলেন যে এই যে তোমরা খানিকটা এখন পিছু নিয়েছো, মানে পিছু হটেছো, এবং মমতা চালিয়ে আই হ্যায়, এবার এইখানে দাঁড়িয়ে আমরা তোমাদের রাজ্যটাকে বিভিন্ন ভাগ, মানে তোমাদের রাজ্যে যদি কেউ চায় তার পক্ষে দাঙ্গা লাগানো 2 মিনিটের কাজ। আমাকে বলেছিলেন প্র্যাকটিক্যালি এই ভাষায়, আমি নাম করছি না। আর তোমাদের রাজ্যটা এত বৈচিত্র্যময়, এত রকম ভাগাভাগি করা যায় ডেমোগ্রাফির মধ্যে দাঁড়িয়ে, বর্ডার স্টেট, হিন্দু মুসলমান, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনগোষ্ঠী, কেউ যদি ঝগড়া লাগাতে চায় তার পক্ষে ঝগড়া লাগানো খুব সহজ। এতদিন আমরা পারিনি, কারণ লেফট এই পরিমাণ, তার এটা শুধু পলিটিক্যাল লেফট না, সিপিএম কটা ভোট পেতো তা না, সিপিএমের সাথে যে বিজ্ঞান মঞ্চটা আসতো, যে মেলাটা আসতো, যে রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যাটা আসতো, যে পাড়ার লাইব্রেরিগুলো আসতো,
এই সমস্তটা মিলিয়ে যে পরিবেশটা ছিল, আমরা এই বিদ্বেষের রাজনীতি ঢোকাতে পারি। এবার মমতা এসে গেছেন, এবার আমরা এটা চট করে করতে পারবো, সহজে করতে পারবো। এবং এখন 10 years ডাউন দ্য লাইন আমার মনে হয় যে একদম RSS এর পরিকল্পনা মাফিক এটা হয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে, যেটা আমরা করছি, করার প্রক্রিয়ার মধ্যে আছে, এই যে ধরো 100 দিনের কাজ ফেরাতে হবে বলে গোটা রাজ্যে বামপন্থীরা নেমেছে, 4-এর ক ফর্ম ফিল আপ করছেন, CPM এর ক্যাম্পগুলোতে গরিব মানুষ হাজারে হাজারে এসে করছে। চাকরি প্রার্থীদের নিয়ে যা সিরিয়াস আন্দোলন, পার্থ চ্যাটার্জি তো এখন জামিন পেলেন, যেদিন জেলে গেলেন সেই সময়টা তুমি দেখবে খবরের কাগজ খুলে টানা SFI DYFI রাস্তায়, টানা তাদের আন্দোলন। আনিস খান, পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জিকে ওই সময় তলব করলো CBI ED। তো পশ্চিমবাংলার রাজনীতিতে যখন যেটুকু পরিসরে শ্রেণীর কথা বলা, রুজি রোজগারের কথা বলা, যেটুকু সুযোগ আমরা পাচ্ছি, আস্তে আস্তে এটা অ্যাকসেপ্টেবল হতে শুরু করেছে। আমি আশাবাদী এই কারণে যে আমি তো এতক্ষণ আমাদের না পারার বিশ্লেষণগুলো করলাম, কিন্তু এটা শুধু আমাদের কোর বেস আমরা কত লোক জোটাতে পারছি তা নয়, রাস্তায় ঘাটে এই কথাটা বলা শুরু হয়ে গেছে যে তাহলে বোধহয় এদের সেটিং আছে, তাহলে বোধহয় এরা আসল ইস্যুগুলো থেকে নজর ঘুরিয়ে রাখতে চায়। তুমি আমাকে বলো, RG করাটা তো সেই অর্থে এমন একটা ইস্যু যা নিয়ে ধর্মীয় উন্মাদনা, জাতিগত উন্মাদনা তৈরি করা স্কোপ নেই। এই যে RG করের ঘটনার সাড়ায় এত লক্ষ লক্ষ লোক নামল, আমি নিশ্চিত এটা একটা রূপলি রেখা, যে মানুষ অন্য বিষয় নিয়ে ভাবছেন, রাস্তায় নামছেন, এবং এইটা আমরা কতটা সামনে ক্যারি ফরওয়ার্ড করতে পারি। এই প্রসঙ্গেই জিজ্ঞেস করি যে তুমি যেটা বলছো যে এই শ্রেণী বিভাজনটাকে তো তোমরা মূলত ঘুচিয়ে দিতে চাও, এই শ্রেণীহীন একটা সমাজ যেটা আমরা ছোট থেকে শুনি, এখানে কিন্তু ভীষণ স্পষ্ট আমাদের সমাজে দুটো শ্রেণী আছে। মানে আমাদের সমাজ বলতে শুধু আমি আমাদের রাজ্যের কথা বলছি না, গোটা বিশ্বেই বলছি। সেটা হচ্ছে পুরুষ ও নারী, যেই দুটো শ্রেণী। হ্যাঁ, তো মানে এই যে সেকেন্ড সেক্স, এই বিভেদটা ঘোচানোর কথা তোমরা কিভাবে ভেবেছো? যেহেতু অভয়া প্রসঙ্গ এলো, সেই জায়গা থেকে আমার এই প্রশ্নটা এলো। কারণ একটা অভিযোগও আছে তোমাদের বিরুদ্ধে যে মহিলা নেত্রী সেভাবে উঠে আসে না তোমাদের পার্টিতে। পলিট ব্যুরোতেও আমরা বৃন্দা কারাট ছাড়া কোনো মহিলা নেত্রী দেখিনি। তো এইটা তোমরা নিজেদের মধ্যে কিভাবে সর্ট আউট করতে চাও? আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি যে আমাদের নেতৃত্ব তুলে আনা, নেতৃত্ব মানে তো শুধু কে বক্তৃতা দেবে ইত্যাদির ব্যাপার না, ডিসিশন মেকারদের যে কালেকটিভ লিডারশিপ, সেখানে আমাদের কি ত্রুটি থাকছে যে পুরুষ এবং বেশিরভাগটা একটি নির্দিষ্ট ধর্মের, আরেকটু বেশি করে বললে একটু আপারিশ কাস্টের পুরুষের একটা আধিক্য হয়ে যাচ্ছে। এটা যে খুব কনসাসলি হচ্ছে তা না। আবার মানে এটাও ঠিক যে একটা পিছিয়ে পড়া দেশে কমিউনিস্ট পার্টি কারা করতে আসবে, যে সেকশনটা প্রাইমারিলি বুঝে পড়ে কমিউনিস্ট পার্টি করতে আসবে, সেই সেকশনটা অলরেডি সোসাইটির অলরেডি এনলাইটেন সেকশন থেকেই হবে। যে কারণে ইন্টেলিজেন্সিয়ার একটা গুরুত্বপূর্ণ রোল, শ্রমিককে শ্রমিক শ্রেণী করে তোলায়, বাইরে থেকে মতাদর্শ ইনজেক্ট করায় একটা সিভিল সোসাইটির একটা রোল থাকে। তো সুতরাং এটা ইনিশিয়ালি হবে, কিন্তু তারপরেও যদি বছরের পর বছর দেখা যায় যে শুধু আপার ক্লাস, আপার কাস্ট পুরুষরাই নেতা হচ্ছেন, তাহলে বুঝতে হবে আমাদের সিস্টেমে কোনো গলদ আছে। এটা আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। এটা কেবল ওপরে একটা মীনাক্ষী, একটা দীপশিতা, একটা ঐশী ইত্যাদির ব্যাপার না। এই যে আলোচনা করে, আমি বলছি না যে এগুলো খুব মানে কি বলবো, এই রিপ্রেজেন্টেশনেই কেবল কাজ শেষ হয়ে যায়, আমি তা বলছি না। কিন্তু এই যে আমি একটু আগে বন্যাদির কথা তোমাকে বলছিলাম, ব্রিগেডের মঞ্চে বন্যাদীপ একাধিক আইডেন্টিটি বহন করে আসছেন এবং দাপটে বক্তৃতা দিচ্ছেন। এর আগে আমি বছর 4-5 কি 7 আগে একটা ব্রিগেড সমাবেশ দেবলীনা হেমব্রম বক্তৃতা করেছিলেন। এবং এবার কেউ বলতে পারে যে দেবলীনা হেমব্রমকে তোমরা বক্তৃতা করিয়ে ওখানেই তোমাদের কাজ শেষ হয়ে গেছিল। আমি বলবো না, দেবলীনা হেমব্রম এবার আমাদের একটা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার পার্টির সম্পাদক হয়েছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন। এতেই কাজ শেষ হয়ে যায় না। আমি আরও অনেকের নাম বলতে পারি, কনিনিকা দি, মধুজা দি, আমি নামের মধ্যে যাচ্ছি না, কিন্তু জাহানারা দি। আমার ধারণা আমরা যে একটা প্রক্রিয়ার মধ্যে আছি, কনসাস প্রক্রিয়ার মধ্যে আছি, তার খানিকটা রিফ্লেকশন
ইতিমধ্যে পাওয়া যাচ্ছে দ্য ফ্যাক্ট যে মীনাক্ষীদিরা বা দীপশিতারা মিটিং করতে এলে এত এত মানুষ আসছে, তারা এত মানুষকে ড্র করতে পারছে এবং এই স্পেসটা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে তারা ক্রিয়েট করছে, ইজ আ টেস্টিমনি অফ দ্য ফ্যাক্ট যে আমরা এটাকে খুব কনসাসলি এই আমাদের যে সাংগঠনিক গণ্ডগোল এটাকে আমরা মেটানোর চেষ্টা করছি। এবং এটা টোকেনিজম নয়, এটা একটা কি বলবো, এটা 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 একটা বটলনেক খুলছে, এখান থেকে আরও অনেক মীনাক্ষী বা দীপশিতা উঠে আসার সুযোগ তৈরি হচ্ছে। এটা ঠিক, আমরা পুরুষতান্ত্রিক সমাজে থাকি, আমাদের পার্টিতেও যারা আসেন, আমরা যারা আসি তারা পুরুষতন্ত্র বহন করে আসি এবং পার্টি করাটা একটা সারা জীবনের প্রক্রিয়া। মানে আমি আজকে বৃহস্পতিবার কমিউনিস্ট পার্টির মেম্বার হলাম আর শনিবার আমি শুদ্ধ হয়ে গেলাম, হয় না। তো সুতরাং পার্টির অভ্যন্তরে মেয়েদের নিয়ে আসা, এবং তারা শুধু সামনে ব্যানার ধরে দাঁড়াবেন না, তারা শুধু মিটিংয়ের শুরুতে একটা গান গাইবেন না, তারা ডিসিশন মেকার হবেন, তারা কমিউনিকেটর হবেন, এই প্রক্রিয়াটার মধ্যে আমরা আছি। এটা আর মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের পার্টির ইতিহাসেই বা ভারতের কমিউনিস্ট বাম আন্দোলনের ইতিহাসে গর্ব করার মতো চরিত্র কিন্তু কম নেই। মণিকুন্তলা সেন, নীলামিত্র, মাল্লু স্বরাজ্যম থেকে শুরু করে আমাদের রাজ্যের কনক মুখার্জিরা থেকে শুরু করে গোদাবরী পারুলেকার কম নেই যাদেরকে নিয়ে আমরা, বা আমাদের স্বাধীনতা সংগ্রামেও আমার খুব ভাল লেগেছিল, আমি তখন SFI এর রাজ্যের সেক্রেটারি, তোমায় গল্প করে বলছি, আমাদের টিফো ব্যানারগুলোতে আমরাও খুব চট করে, এই যে আমি তোমায় আজকে এই কথাগুলো বলছি এগুলো কিন্তু প্রথম দিন আমি শিখিনি, প্রথম দিন আমি বুঝিনি, এটা যে করতে হবে এটা আমার মাথায় আসেনি প্রথম দিন। আমরা ক্ষুদিরাম, ভগৎ সিংয়ের ছবি নিয়ে আমরা মিছিল করছি। একদিন আমার মনে আছে দুটি ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে কলকাতার একটি কলেজে, তারা একদিন মিছিলে নিজেদের হাতে আঁকা একটা প্রীতিলতা ওয়াদ্দেদারের টিফো নিয়ে এলো। আমার প্রথম দিন একটু আমার চোখে লাগলো, আচ্ছা এটা তো আগে চট করে দেখিনি, খেয়াল করি। তারপরে আস্তে আস্তে এটা নর্মালাইজড হয়ে গেল। যারা ওই মিছিলে আমরা হাঁটলাম, আমি ততদিনে একটা নেতা গোছের হয়ে গেছি, আমি থেকে শুরু করে একদম প্রথম দিন যে আসছে সে, আমাদের প্রত্যেকের কালেকটিভ সেন্সিটাইজেশন হলো যে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুধু পুরুষদের ইতিহাস নয়। তো এই প্রক্রিয়াটার মধ্যে আমরা আছি। আর সোসাইটির মানে নিরিখে তুমি যদি বলতে হয়, এর তো খুব অনেক বড় আলোচনা হয়ে যাবে যে পুঁজিবাদ কীভাবে নারীকে পণ্য হিসেবে করেছে। যারা শাসক এখনও, সে হতে পারেন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি যখন ধর্ষিতার রেট ঠিক করে দেন, তিনি যখন বলেন যে ওটা লাভ অ্যাফেয়ার ছিল, বা ওর স্বামী তো CPM করতো, তাহলে ধর্ষণ হওয়াটা জায়েজ, বা ও কেন রাতে বাইরে কি করছিল, ও অমুক, ওর কাপড়ের লেংথ কী ছিল, আসলে তো তিনি রিপ্রোডিউস করেন পুরুষতন্ত্রকে। এবং সেখানে দাঁড়িয়ে সমাজে এক ধরনের সেন্সিটাইজেশন, যে কারণে রাত দখল অ্যাজ আ পলিটিক্যাল কর্মসূচি তার সিগনিফিকেন্স এত বেশি। মানে এটা নেহাতি একটা ভিড় করে শ্যামবাজারে বা কলেজ স্ট্রিটে একটা রাতের জমায়েত বা যাদবপুরে তা নয়, এটার একটা সুদূরপ্রসারী রাজনৈতিক অভিঘাত আছে। এই যে মেয়েদের ক্রিকেট টিম বিশ্বকাপ জিতল, এক খুব পরিচিত একজন ইউটিউবার আমি দেখছিলাম, সে বলছিল যে আজ থেকে আর কেউ জিজ্ঞাসা করবে না ইন্ডিয়ান টিম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলো, তখন লোকে এখন থেকে জিজ্ঞাসা করবে দাদা ছেলেদের না মেয়েদের। এই যে ছোট 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 স্টেপস আমরা এগোচ্ছি, আমাদের পার্টি হিসেবে আমরা যেমন ধরো লোকসভা ভোটে আমরা বলেছিলাম যে সাংসদ তহবিল থেকে আমরা যদি কেউ জিতি, সাংসদদের 1/3 অর্থ মেয়েদের উন্নতির জন্য, তাদের যা যা অবস্ট্যাকল ইত্যাদি সেগুলো তারা যাতে পার করতে পারেন তার জন্য খরচ করা হবে বিভিন্ন রকম, ওয়ার্ক প্লেস, তার সেফটি, ওয়ার্কিং কন্ডিশন, সম কাজে সম বেতন, আরও অনেকগুলো কথা, নিরাপত্তা। মানে এইটাও আমাদের মধ্যে খানিকটা আলোচনা হয়েছে যে ঠিক মা বোনেদের ইজ্জত চাই বলে দিলেই কথাটা শেষ হয়ে যায় না। ইজ্জত ছাড়াও আরও অনেক কিছু মা বোনেরা সমাজকে দিতে পারেন, যেগুলো আমাদের যে রাস্তাগুলো খুলতে হবে, কালেকটিভলি খুলতে হবে। আমরা কমিউনিস্ট পার্টি বা আমরা কমিউনিস্ট পার্টির বেটা ছেলে কর্মীরা আমরা ঠিক যে এটা দয়া করে মেয়েদের জন্য রাস্তা খুলে দেব, এসো, ওটা আসলে তুমি যোগ্য নও কিন্তু আমি দয়া করছি তোমাকে, তা নয় কথাটা। আমরা একটা প্রক্রিয়া ইনিশিয়েট করতে পারি, অটো স্টার্ট করতে পারি, যেটা আস্তে 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 পার্টির ভিতরে এবং ব্রডার সোসাইটিতে এই সংক্রান্ত সেন্সিটাইজেশনের কাজে লাগবে। আমরা এই নিরন্তর প্রক্রিয়াটার মধ্যেও খানিকটা আছি।
আর তুমি জেএনইউতে এসএফআই এর এই জয়টাকে কিভাবে দেখছো? খুব খুশি হয়েছি। জেএনইউ, পন্ডিচেরি ইউনিভার্সিটি, এসএফআই দুটো বড় বড় ভারতের উত্তরে দক্ষিণে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিতে জিতলো সম্প্রতি। আরও যেগুলো আমাদের বাকি থেকে গেছে জিততে হবে। দেখো, এবিভিপি, আরএসএস, বিজেপি তাদেরকে হারানো, তাদের সাথে হেড অন কলিশনে গিয়ে তাদেরকে হারানো, এটা অন্যরকম তৃপ্তি। এটা নিয়ে কোনো সংশয় নেই, কারণ এটা মতাদর্শগত জয়। যে কারণে ত্রিপুরায় সিপিএমকে হারিয়ে নরেন্দ্র মোদী বলেন যে এইটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ভিক্টরি। ত্রিপুরা তো সেই অর্থে সংখ্যায় কম, কিন্তু তো আরও মানে আমাকে যেটা স্ট্রাইক করেছে যে জেএনইউতে অনেক রকম সংগঠন ছিল, আম্বেদকরাইটরা ছিলেন, ছাত্র পরিষদ ছিল, আরও বিভিন্ন ধরনের স্থানীয় সংগঠন তারা ছিল, কিন্তু ছাত্রছাত্রীরা একটা রিসাউন্ডিং এই যে ভিক্টরিটা হয়েছে বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। আর ছাত্রছাত্রীরা একদম পরিষ্কার বেছে নিয়েছে যে আমরা অন্য কোথাও যাব না, আমরা আরএসএসের ধ্বংসাত্মক বিদ্বেষের মতাদর্শের উল্টো দিকে আমরা বামপন্থাকে বাঁচব। এইটা আমাদের কাছে উৎসাহব্যঞ্জক, যেটা আমরা পশ্চিমবঙ্গেও বলার চেষ্টা করছি। যারা বিজেপিকে হারাতে চান, তৃণমূল দিয়ে হবে না, তো আমরা হারাতে পারবো, আমাদের সাথে আসুন। সুতরাং নো ভোট টু বিজেপি যারা বলছেন তারা আমাদেরকে ভোট দিন, আমরা অনেক ক্রেডিবল ফোর্স বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে। এ তো কয়লা নিয়ে দুদিন ডাকবে, সিবিআই সেটিং করে দেবে সঙ্গে সঙ্গে। বা উল্টোটাও, যারা পশ্চিমবঙ্গে 26-এ নির্বাচনের আগে যারা এইটাও ভাবছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবো, তাদের কাছেও আমাদের এই কথাটা নিয়ে আমরা যাচ্ছি যে দেখুন, বিজেপি তো 5-7টা ভোট হয়ে গেল, চেষ্টা করছে, হারাতে পারছে না। কালেকটিভলি দক্ষিণপন্থার বিরুদ্ধে বামপন্থা যখন একটা পোল হিসেবে দাঁড়ায়, তখন সেটার গ্রহণযোগ্যতা বাড়ে এবং সেটা ডেলিভার করার ক্ষমতাও বাড়ে। যে অক্সিজেনটা জেএনইউ থেকে পেলাম, সেটা 26-এ পশ্চিমবঙ্গে কতটা কীভাবে কাজে লাগানো যায় দেখা যাক। তুমি নিশ্চয়ই এটা নিয়ে অনেক জায়গায় বলেছো, তবে আমি একটু ছোট্ট করে তোমার কাছে জানবো, মামদানির জয়টাকে কিভাবে দেখছো? আমি খুব উৎসাহিত। এমন নয় যে মামদানির সাথে আমার রাজনীতি সব মিলে। আমি দেখলাম কোথায় বলেছে কিউবা একটা ডিক্টেটরশিপ, সে আমার সামনে বললে তো আমার সাথে ঝগড়া লেগে যাবে। কিন্তু এই যে একটা ছেলে, আমাদের বয়সী ছেলে, দাঁড়িয়ে বলছে যে আমি অভিবাসী, আমি ইমিগ্রেন্ট, আমি মুসলিম এবং আমি শিয়া মুসলিম, সংখ্যালঘু আর কি, সংখ্যালঘু মুসলিম সেই অর্থে, আমি আমার কোনো পরিচয় আমি গোপন করব না, আমি এর কোনোটা সম্পর্কেই ডিফেন্সিভ হতে রিফিউজ করছি। এবং আমি যে কারণে তোমাকে একটু আগে পশ্চিমবাংলা নিরিখে যখন আমরা আলোচনা করছিলাম, আমি তোমাকে বলছিলাম যে শ্রেণী রাজনীতির সাথে আরও কতগুলো ধরনের নিপীড়ন তাকে অ্যাড্রেস করার প্রয়োজন আমরা উত্তর বুঝতে পারছি। এবং ওই যেখানে আমি মাইক্রো ইঞ্জিনিয়ারিংয়ের কথাটা বললাম তোমাকে, ও কিন্তু বহুদিন পর আমেরিকায় এর আগে বার্নি স্যান্ডার্সকে, বা সাম্প্রতিক অতীতে আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেস বলে একজন ছিলেন, তিনি যখন ক্যাম্পেইন ইত্যাদি করতেন কিছুটা আমরা দেখতাম। ইংল্যান্ডে জেরেমি করবিন ভীষণভাবে মাঝখানে উঠে এলেন। এরা কিন্তু প্রত্যেকে ওই যেটা আমরা পশ্চিমবঙ্গে সিপিআইএম চেষ্টা করছি, শ্রেণীর রাজনীতিকে রাজনীতির মূল স্রোতে আবার নিয়ে আসা। তারপরে তুমি আমাকে ভোট দিলে না সেকেন্ডারি, কিন্তু রাজনীতির বিষয় হবে রুটি কাপড়া মাকান পানি বিজলি ছাড়া, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান। এই যে ও হাউজিং এর কথা বলছে, রেন্ট ফ্রিজ করার কথা বলছে, ট্যাক্সি ড্রাইভারদের কথা বলছে, চাইল্ড কেয়ারের কথা বলছে, মানে একদম স্থানীয় সমস্যাগুলো, দৈনন্দিন সমস্যা, এক্স্যাক্টলি দৈনন্দিন সমস্যা। ও কিন্তু ক্লাস পলিটিক্সের কথাই বলছে। জোহরান মামদানি আলটিমেটলি পারবে কিনা জানি না, কিন্তু ওর ক্যাম্পেইনে ও প্রপোজ করেছে কর্পোরেট ট্যাক্স। সব থেকে বড় লোকদের থেকে আমি কিছুটা ট্যাক্স নেব, যাতে আমার এই নিউ ইয়র্ক শহরের 90% মানুষ আরেকটু ভালো করে বেঁচে পড়তে থাকতে পারে। ইভেনচুয়ালি আমার ধারণা ডেমোক্র্যাটদের মধ্যে থেকেই বিপুল বাধার সম্মুখীন হবে, হয়তো পারবেও না। কিন্তু এই যে কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্সের কথা বলেছে, আমাদের দেশে ধরো কোভিডের সময় পরিযায়ী শ্রমিক হেঁটে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে ট্রেন চাপা পড়ে মারা গেল, আর অ্যাট দ্য সেম টাইম খবরে পড়লাম যে মুকেশ আম্বানি নতুন করে লন্ডনে 300 একর জমি কিনছেন কোভিডের সময়। তো এই যে অর্থনৈতিক ডিসপ্যারিটি, এটাকে মেটানোর কথা বলা তো আসলে শ্রেণী রাজনীতির কথাই বলা। চে গুয়েভারা একবার বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি মার্ক্সবাদী, তিনি বলেছিলেন যে দেখো, একজন ফিজিসিস্টকে তুমি নিউটনিয়ান কিনা এটা জিজ্ঞাসা করাটা বোকামো। আমাকে যদি মানুষের রাজনীতি করতে হয় তাহলে মার্ক্সবাদী আমাকে হতেই হবে। আমি নিশ্চিত জোহরান আমেরিকার রাজনৈতিক প্রেক্ষিতে মার্ক্সবাদী না বলেই নিজেকে প্রেজেন্ট করবে, কিন্তু ও যে কথাটা বলছে ওখানে দাঁড়িয়ে,
ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ইত্যাদি যে নাম নিয়েই হোক না কেন, সেই কথাটা কলকাতায় আমরা বলার চেষ্টা করছি। আমাদের কাউন্টার পার্টরাই কেরালায় সেই কথাগুলো বলে খানিকটা এগিয়েছে, সেই জন্য কেরালা চরম দারিদ্র মুক্ত রাজ্য হয়েছে। এবং সুতরাং আমি এই কারণে উৎসাহিত যে ও ক্লাস পলিটিক্সের কথা বলছে, ফিরিয়ে এনেছে, এবং একই সাথে তার সাথে ব্লেন্ড করছে আইডেন্টিটিগত নিপীড়নের প্রশ্নগুলোকে। এবং আমি দেখছিলাম কোথাও একটা ইন্টারভিউ দিয়ে, মানে কোনো একটা বক্তৃতা বা কিছুতে বলছে যে দিস সিটি ইজ এভরিথিং দ্যাট ডোনাল্ড ট্রাম্প স্ট্যান্ডস এগেনস্ট। নিউ ইয়র্ক তৈরি করেছেন কারা? যে কোনো বড় মেট্রো সিটি তৈরি করেন কারা? কলকাতা, ক্যানিং থেকে যিনি সকালের ট্রেনে আসেন তিনি না এলে কলকাতা চলতো না, কিন্তু ক্যানিং থেকে যিনি আসেন তার অদৃশ্য শ্রম, অদৃশ্য উপস্থিতি, তিনি আবার সন্ধ্যাবেলা ট্রেন ধরে ফেরত চলে যান, আমরা তাকে মনে রাখি না। তাহলে যে কোনো বড় শহর তো এই ধরনের মানুষদের রক্ত ঘাম শ্রমের উপরে দাঁড়িয়ে মফস্বলের পেরিফেরির উপরে, মানে এই যে তাদের কথা, ও মফস্বলকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে, ও বর্ডারে যারা আছেন তাদেরকে সেন্টার স্টেজে নিয়ে আসছে। এটা আমাকে ভীষণ আমাকে মানে আমাদের সবাইকেই ভীষণ উৎসাহিত করেছে। যেভাবে মানুষের মধ্যে চলে যাচ্ছে ওর ক্যাম্পেইনের ধরন, সাধারণভাবে কটু কথা না বলে পজিটিভ কথা বলার চেষ্টা করছে, কি কি করব বলার চেষ্টা করছে, এবং অত্যন্ত কি বলবো, মানে জনপ্রিয় ফর্মগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে জোহরান মামদানির খুব অসুবিধা হচ্ছে না। একটা তো অনেক সময় আমাদের একটা অর্থোডক্স ধারণা থাকে যে যাহা জনপ্রিয় তাহাই বর্জনীয়, কিন্তু ও ক্লাবেও ঢুকে যাচ্ছে, ও র্যাপও করছে, ধুম্মাচালেও চালিয়ে দিচ্ছে, ও খেলতেও নেমে যাচ্ছে, ও গান বাজনাতেও ঢুকে পড়ছে, উইচ রিফ্লেক্টস যে আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের মতো করে যদি আমাকে বামপন্থার কথাগুলোকে আবার রিসারফেস করাতে হয়, তাহলে জোহরান মামদানি, শাসক জোহরান মামদানি কেমন হবে আই ক্যানট সি। এটা আবার 6 মাস পরে কথা বললে আমরা বুঝতে পারি, কিন্তু ক্যাম্পেইনার জোহরান মামদানির ক্যাম্পেইনটা আমাদের অবশ্যই স্টাডি করা উচিত, একদম উচিত। কারণ লোকেই যে বলবে যে এই আতেলগুলো এসে আবার কথা বলছে। যখন তোমার সাথে লোকে গল্প করে শুধুই যে রাজনীতি নিয়ে কথা বলে, শুধুই কি নাকি অন্যান্য কথাও হয়? তোমার বোর লাগে না সবসময় রাজনীতি নিয়ে কথা বলতে? খুবই বোর্ড লাগে, খুবই বোর্ড লাগে আমার সারাক্ষণ রাজনীতি। ঠিকই 24 ঘন্টা রাজনীতি করি, এটাই আমার কাজ, কিন্তু ধরো এটা বন্ধুদের আড্ডায় অনেকদিন পরে সবাই বসলাম, আরো 5টা জিনিস আছে। তবে আমি আই এম লাকি এনাফ যে আমার সাথে মানুষ সারাক্ষণ রাজনীতি নিয়ে কথা বলে, সুতরাং আমার সাথে এখন মানে এটা আমি খুব কি বলবো, মানে আমি এটা এন্ডোর্স করছি না, কিন্তু আবার আমি এটা নিয়ে খুব লজ্জিতও নই যে আমি আমার প্রিয় সুপারস্টারের সিঙ্গেল স্ক্রিন হলে সেই সুপারস্টারের ছবিতে ওই ওপরে উঠে চাতালে উঠে এইভাবে মালা পরিয়ে এসেছি। সেটা বললে তুমি আমাকে বকা দেবে হয়তো। আমি ওয়ান্টেড দেখতে গিয়ে সালমান খানের, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে সালমান খান, কিন্তু এটা করেছি তো, এবং করেছি মানে একটা বড় অংশ করেছে, একটা বড় অংশ করে। এবার সালমানের জায়গায় তুমি শাহরুখ বসাতে পারো, শাহরুখের জায়গায় আমির বসাতে পারো, হোয়াট এভার, কি করে সেটা নিয়ে আমাদের নিরন্তর তর্ক চলতে পারে, কিন্তু আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখতে যাই, আমি একদম ডাই হার্ড ইস্ট বেঙ্গল, একদম অয়নদা শুনছে না না না, এই সোশ্যাল লাইফটাও রাজনৈতিক কর্মীদের থাকাটা জরুরি। এক্স্যাক্টলি। আর কতটা রোমান্টিক তুমি? এইটা আর আমি কি করে বলবো, এটা আমার আশেপাশে যাদের সাথে, কতজনের সাথে প্রেম করেছো যে আশেপাশে সব প্রেমিকারা বলবে? 2-3টে তো প্রেম করেছি বাবা জীবনে। যাই হোক, সবাই টেকেননি, সুতরাং সবাই বলবেন না, যিনি টিকেছেন তিনি হয়তো বলবেন। ঠিক আছে, তাকে পরে না হয় জেনে নেব। তুমি নিজেকে কি মনে করো, একজন রোমান্টিক মনে করো নাকি খুব একটা রোমান্টিক? আমি একটু আগে চে গুয়েভারার কথা তোমায় বললাম, আমি একটু সেফ খেলি যে রেভলিউশনারি ইজ অলওয়েজ গাইডেড বাই এ স্ট্রং ফিলিং অফ লাভ, চে গুয়েভারার বক্তব্য। সুতরাং আমাকে যদি বিপ্লবী হতে হয়, আমাকে প্রেমিক তো হতে হবে। থ্যাংক ইউ। তুমি গান গাইতে বারণ করেছিলে বলে, যে অনুরোধ করতে বারণ করেছিলে বলে বললাম না, কিন্তু এতটা সময় দিলে, ভালো আড্ডা হলো, আরো অনেক আড্ডা হবে পরে। থ্যাংক ইউ। আর ঘুরে দাঁড়াবে বলেছো না? অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ।